আহ, গত ক্লাসে আমরা যেগুলো দেখছি, আমরা ক্লিপিং মাস্ক শিখলাম, ইমেজ ক্রপ শিখেছি, ইমেজ প্লেস করা শিখেছি, স্ক্রিনশট দেওয়া শিখেছি, সার্কেল লোগো ডিজাইন শিখছি। সিগনেচার লোগো দেখানো হয়নি গত দিন, আজকে দেখাবো। এবং ফাইল সেভ করা শিখাইছি, এক্সপোর্ট করা দেখাইছি। আজকে আমরা ইমেজ ট্রেস দেখবো। ইমেজ ট্রেস গতদিন দেখানো হয়নি। তারপর সার্কেল লোগো দেখাবো, সিগনেচার লোগো। সার্কেল লোগো গতদিন আমাদের সার্কেল লোগোটা ভালো মতো শিখতে হবে, এটার ভিতরে অনেক কনফিউশন থাকে, একটু ভালো মতো পারতে একটু সময় লাগে, তো প্র্যাকটিসের প্রয়োজন। তারপর সিগনেচার লোগো দেখবো, ফাইল সেভ এক্সপোর্ট এটা দেখবো। আচ্ছা, গত দিনের যে বিষয়গুলো, এর ভিতরে কারোর কি কোনো কনফিউশন আছে যে বুঝতে পারছি না, দেখাই দিতে হবে আরেকবার, এরকম কোনো বিষয় আছে কি আপনাদের? যদি একটু বলে দেন যে যে ফাইল সেভ করলাম, এবার ও আমি তো মনে করেন যে স্ক্রিনশট দিয়ে ওই গ্রুপে আপলোড করছি, ওই ফাইলটা ধরে আমি ফেসবুকে কিভাবে আপলোড করব, এটা আমার একটু এটা তো আমি গতদিন দেখালাম, ফাইল থেকে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট করলে ওটা জেপিজি হবে। এবার ফাইলটা ওগুলো সেভ করতে তা ওইটাই তো হচ্ছে পোস্ট করতে পারবে। ওইটা ধরেই কি যেভাবে আমরা শেয়ার করি ওইভাবেই শেয়ার করে দেবো না? ওইটা একটা ইমেজ, ওইটা একটা ইমেজ, ওইটা আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন, ওটা ইমেজ। এখন ফেসবুক থেকে কিভাবে আপলোড করবেন ওইটা, ফেসবুকে গিয়ে যদি আপনি, এটা তো আলাদা প্রশ্ন, ফেসবুকের বিষয় এখন তো নাই, আমি এখন ওই ওই পর্যায়ে যাইনি, ঠিক আছে, ওটা পরে দেখেন। যতটুকু দেখানো হয়েছে এটাতে তো কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, নিউ ফাইল 1000 বাই 1000 ক্রিয়েট। পিছনে কথা বলা যাবে না এখন। মৃদুল ভাই আপনি সামনে আসেন, তিনজনে প্রচুর গল্প হচ্ছে। অন হচ্ছে না? এই কর্নারটা ভালো আছে, এই কর্নারে আসেন। দেখেন, ইমেজ ট্রেস দেখবো আমরা, ইমেজ ট্রেস করা। ইমেজ ট্রেস বলতে দেখেন, আমি যদি গুগলে যাই, লোগো ডিজাইনে সার্চ দিলাম, ইমেজে গেলাম, যাবার পর আমি কোনো এক কালার অথবা দুই কালারের একটা লোগো নিব, যেমন এইটা, এটা ফ্ল্যাট কালার বলে। যদি আমরা কোনো গ্রেডিয়েন্ট নিই, যেমন এইটা, এখানে কালারের মিশ্রণ হয়, তাই না? দেখেন এই পাশে গাঢ় কালো, এই পাশে আস্তে আস্তে লাইট হয়ে গেছে। এই যে দুই কালারের মিশ্রণ, এটাকে বলে হচ্ছে গ্রেডিয়েন্ট। এই ধরনের ইমেজ আমরা ট্রেস করলে ওটা ফেটে যায়, আমি সরাসরিও দেখাবো কিভাবে ফেটে যায়। আর এগুলোকে বলে ফ্ল্যাট কালার। এগুলো দেখেন যেখানে একটা কালারই আছে, এই যে এখানে দেখেন, এখানে যে কটা কালার আছে এগুলো ফ্ল্যাট কালার বলে। আর গ্রেডিয়েন্ট কালার কোনগুলো আপনাদের দেখায়, এই যেমন এটা দেখেন, এখানে কালার ডিপ কালার, আস্তে আস্তে এদিকে লাইট কালার হয়েছে, এখানে ডিপ কালার, এখান থেকে লাইট হয়েছে, এই দুই কালারের মিশ্রণকে বলে গ্রেডিয়েন্ট। এই ধরনের কোনো ইমেজ আমরা ট্রেস করলে ওটা ফেটে যায়। তো আমরা চেষ্টা করব এই ধরনের ইমেজ ভেক্টর করার। ভেক্টর বলতে ট্রেস, এটা রাস্টার ইমেজ। আমরা গুগল থেকে কোনো ইমেজ, জেপিজি ইমেজ, এটাকে রাস্টার ইমেজ বলে। এটা যদি আমি রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করি এবং ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি ইমেজটা, এটা আমরা চাইলে রং করতে পারি না, তাই না? এটা কালার চেঞ্জ আমরা করতে পারি না, এটা কারণ হচ্ছে এটা রাস্টার ইমেজ। এটাকে ভেক্টর করতে হলে এটা সিলেক্ট অবস্থায় দেখেন, এটা কিন্তু এমবেড আছে, অনেক ইমেজের মাঝখান দিয়ে দাগ থাকে, ওইটা থাকলে এই যে এখানে ক্লিক করলে আবার ফাইল লোকেশন সেট করা লাগে, তো ওইটাতে আমি যাচ্ছি না। যখন মাঝখান দিয়ে দাগ থাকে তখন এখানে এমবেড লেখা থাকে, এখানে এমবেড ক্লিক করলে মাঝখানে দাগটা সরে যায়। এটা করে তারপরে আপনি কাজ করবেন, তা না হলে যখন আপনি জেপিজিতে বা অন্য কোনো ফরম্যাটে সেভ করছেন, দেখা গেছে ওই ইমেজটা থাকছে না, এরকমটা হয়।
ডিজাইনের ভিতরে এই যেটা আপনি ওই ক্লিপিং মাস্ক করবেন তখন দেখা যাচ্ছে এটা আর থাকছে না, এরকম হয় অনেক সময়। এখন দেখেন এটা আমি যদি ট্রেস করি, ইমেজ ট্রেস, এখানে ক্লিক করলে ডিফল্টভাবে যেগুলো দেওয়া আছে সেভাবে ট্রেস হয়েছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, এখানে কালার আছে কয়টা এটা জানতে হবে, 1 2 3টা 4টা কালার এখানে। তো আমাকে ইমেজ ট্রেসের ডান সাইডে একটা অ্যারো চিহ্ন আছে, এখান থেকে আমি দেখেন 6 কালার দিতে পারি, 3 কালারস আছে 6 কালার আছে। তো আমি 6 কালারে যদি দিই তাহলে দেখেন এটা ট্রেস হয়েছে। এটা এখন চাইলে এটা ভেক্টর হয়ে গিয়েছে। এর কোয়ালিটি যদি বাজে হইতো খাসকাটা হয়ে যেত, কারণ এটার কোয়ালিটি ভালো বিধায় এটা ওরকম বাজে কোয়ালিটি হয়নি, তারপরেও হয়েছে। দেখেন এখানে একটু জুম করে দেখায়, এই দেখেন এখানে এটা ফেটে গিয়েছে। তো এইটাকে এখন আমাদের এক্সপ্যান্ড করতে হবে। এটা সিলেক্ট করলাম, এখান থেকে দেখেন এক্সপ্যান্ড নামে একটা অপশন আছে, এটা করলে এটা আলাদা আলাদা হয়েছে, পার্ট আলাদা হয়েছে। এখন আনগ্রুপ করলে এটা বুঝতে পারবেন। আনগ্রুপ করলাম, আমি সাদা অংশটা সরিয়ে ফেললাম, দেখেন এগুলো সব পার্ট আলাদা আলাদা হয়েছে। এখন চাইলে আমরা এটার কালার চেঞ্জ করতে পারবো। যদি এটা এক্সপ্যান্ড বা ইমেজ ট্রেস না করতাম তাহলে কিন্তু এর আমরা কালার চেঞ্জ করতে পারতাম না। এভাবে যে কোনো কালার আমরা এখন এখান থেকে চেঞ্জ করতে পারবো। কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থানে চলে এসেছি। আবার এখান থেকে এই সমস্যাটা আমরা সিলেক্ট করে আমরা এটা ডিলিট করে দিতে পারি। এরপরে এগুলো আমার ঠিক করতে হয়। যদি আমরা রিয়েলি কোনো ক্লায়েন্টের কাজ করি সেক্ষেত্রে আমরা একটা ইমেজ তৈরি করলাম, সেই ইমেজটা নিখুঁত করে দিতে হয়, কারণ এগুলো তারা নিয়ে বড় কোনো ব্যানার ট্যানারে ইউজ করবে, তখন দেখা যাচ্ছে এগুলো প্রিভিউ হয়ে যাচ্ছে। এবার দেখেন এগুলো সব সিলেক্ট করে এই অংশটুকু বাড়তি মনে হচ্ছে, যখন আমি পেন টুল দিয়ে এখান থেকে টান দিছি এটুকু বাড়তি, তাহলে কি করতে হবে, শেপ বিল্ডারে গিয়ে অল্টার চেপে ধরে এটুক কেটে ফেলতে হবে। আচ্ছা, আমরা এতক্ষণে যেটা দেখলাম এটা হচ্ছে ইমেজ ট্রেস। এটা ইলাস্ট্রেটরের মাধ্যমেও হয়, কিন্তু এর থেকে ভালো রেজাল্ট পেতে আমরা ভেক্টর ম্যাজিক নামে একটা সফটওয়্যার ব্যবহার করব। এই যে এই সফটওয়্যারটা ভেক্টর ম্যাজিক, এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার। এটা ইনস্টল করার প্রসেসটা একটু ডিফিকাল্ট। এই সফটওয়্যার সম্পর্কে সামনের ক্লাসে বোঝাবো, একদিনে বেশি কিছু বোঝাইলে আপনারা এটা প্র্যাকটিস করতে পারবেন না। তো এই সফটওয়্যার সম্পর্কে সামনের ক্লাসে বোঝাবো। তো ইলাস্ট্রেটরের মাধ্যমে যখন আমরা কমপ্লেক্স কোনো ইমেজ ট্রেস করি তখন ইলাস্ট্রেটর লোড নিতে পারে না। যাদের নর্মাল কম্পিউটার তাদের কম্পিউটার মানে স্লো হয়ে যাবে বা হ্যাং টাইপের হয়ে যায় যখন এটার কাজ আমরা করি। তো চেষ্টা করতে হবে এটা ভেক্টর ম্যাজিক সফটওয়্যারের মাধ্যমে করতে, ওটা ইজিলি হয়ে যায় এবং রেজাল্টটাও ভালো আসে। এখানে অনেক জায়গায় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ওখানে ভেক্টর ম্যাজিক সফটওয়্যারে ফাটে না। আচ্ছা, আমরা দুই সফটওয়্যারের মাধ্যমে শিখব। এখন আমি যেভাবে দেখালাম আপনারা প্র্যাকটিসের জন্য, সবার পিসিতে তো আর নেট কানেকশন আমার দেওয়া নাই, আমি এখন যেভাবে বলি আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। আমি কোনো একটা ডিজাইন করতে পারি, সেই ডিজাইনটা আপনারা করে ওটা সেভ দিবেন জেপিজিতে, তারপর ওই ইমেজটা এনে আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। দেখেন আমি একটা বৃত্ত নিলাম, তারপর একটা স্টার নিলাম, স্টারটার কালার আমি হোয়াইট করে দিচ্ছি। এটা আপনি জেপিজিতে সেভ দিবেন। কিভাবে সেটা, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, কোথায় সেভ দিব, ডেস্কটপে। এই যে ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি উপর থেকে, এখানে ইউজ আর্টবোর্ডের চেকমার্ক দিয়ে দিব। ইউজ আর্টবোর্ডের চেকমার্ক না দিলে এই সাদা আর্টবোর্ডের বাইরে এইগুলোও সেভ হয়ে যাবে জেপিজি ইমেজ আকারে।
এই জন্য আমরা এখানে চেক মার্ক দিব। তারপর ফাইল ফরম্যাট হবে জেপিইজি, জেপ্যাক। তারপর এখানে চাইলে একটা নাম দেওয়া যেতে পারে, না দিলেও সমস্যা নেই, এক্সপোর্ট। ওকে, এই যে জেপিজি ইমেজে এটা সেভ হয়েছে। এবার এইটা ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন। এটা সাইড করে সরালাম। এটা ইলাস্ট্রেটরে আনবো কিভাবে? Ctrl+Shift+P। এই যে ইমেজটা ডেস্কটপ থেকে আমি প্লেস করছি, প্লেস করে দেখেন মাঝখান থেকে যে দাগটা রয়েছে এই দাগটাকে এমবেড করব, করে ইমেজ ট্রেসের ডান সাইডে যে 3 কালার্স দিলেই হবে, 3 কালার্স। এই দেখেন এক্সপোর্টিং চলছে, দেখছেন? এত এত কমপ্লেক্স হয় না যদি আমরা এটা ভেক্টর ম্যাজিক সফটওয়্যারের মাধ্যমে করতাম। যাই হোক, আমরা দুইটা সফটওয়্যারই ভালোভাবে শিখবো। এটা হলো, তারপর এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করতে হবে, এরপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। তখন দেখবেন এটা পার্ট পার্ট আলাদা আলাদা হচ্ছে। এই জিনিসটা সবাই ট্রাই করেন। সবাই কি বুঝেছেন এটা? হ্যাঁ, তাহলে আমি পরের স্টেপে যাই। হ্যাঁ, ইমেজ ট্রেস তো বুঝলেন, এখানে আরও কিছু বিষয় থাকে, আমি সব ক্লিয়ার করি। এদিকে খেয়াল করেন সবাই। এদিকে খেয়াল করেন সবাই, আমার কথা কি কানে যাচ্ছে না? আমি এক কথা 3 বার বলেছি, ওইদিকে দেখলে আমি যে নতুন কিছু দেখাবো, এদিকে খেয়াল করতে হবে সবার। এখন ইমেজ ট্রেসের আরও কিছু ফাংশন আছে। Ctrl+Shift+P দিয়ে আমি ওই ইমেজটা আরেকবার নিয়ে আসি। এইটা নিয়ে আসার পর এই যে মাঝখান দিয়ে যে ক্রসটা রয়েছে এটা সরাবো, এমবেডে ক্লিক করে। ইমেজ ট্রেসের ডান সাইডে যে অ্যারো চিহ্ন, এখানে সবগুলো দেখেন হাই ফ্যাডিলিটি ফটো, লো ফ্যাডিলিটি ফটো, 3 কালার্স, এগুলো অ্যাভয়েড করি আমরা। 3 কালার, 6 কালার্স। কালার্স বেশি দিলে ওর সময় বেশি লাগবে, যত কালার কম দেওয়া হবে ওর রেজাল্টটা তত ভালো আসবে। 16 কালার্স এটা দিলে অনেক বেশি সময় লাগে। আর দেখা যাচ্ছে আপনার কালার রয়েছে কম, আপনার এই যে এখানে কালার কয়টা? 2টা কালার, সাদা এবং এই যে কমলা কালার। তো এখানে 3 কালার্স দেওয়াটা ঠিক হবে। এরপর আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, আর এটাকে বলে শিলুটিস। এই শিলুটিসটা আমরা ব্যবহার করি। এখানে খেয়াল করেন 3 কালার, 6 কালার, এই দুইটা বেশি ব্যবহার করা হয়, আর শিলুটিসটা ব্যবহার করা হয়। শিলুটিতে ক্লিক করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে হোয়াইট জায়গা থাকে না, দেখেন হোয়াইট গায়েব হয়ে গেছে। এরপর এক্সপ্যান্ড, একবারে ভেক্টর হয়ে গেছে, কোনো আনগ্রুপও করা লাগছে না, এক্সপ্যান্ড করা লাগছে। শিলুটিস। এরপর এক্সপ্যান্ডে ক্লিক করলে এটা ভেক্টর হয়ে যাবে, ব্যাস। ওকে, এটা তো সবাই ক্লিয়ার। এবার দেখেন, আমরা যখন ডিজাইন করি তখন কোনো আইকন আপনার প্রয়োজন, সেটা আপনার লোগোতে ব্যবহার করবেন বা আপনার ডিজাইনে ব্যবহার করবেন। ওটা জাস্ট ইমেজ আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না, আপনাকে এরকম ভেক্টর করে নিতে হবে, রাস্টার ইমেজকে ভেক্টর করে নিতে হবে। ধরেন আপনি একটা লোগো ডিজাইনে আপনার স্পুন প্রয়োজন, চামচ প্রয়োজন। ইমেজে গেলেন, এরপর জাস্ট স্পুন দিলে আপনার সামনে রিয়েল স্পুন আসবে। আপনি সার্চ দিবেন স্পুন ভেক্টর লিখে, ভেক্টর, স্পুন ভেক্টর লিখে যদি গুগলে সার্চ দেন তাহলে দেখবেন এগুলো ইলাস্ট্রেটরে বা ডিজাইন করে বানানো, যা কিনা 1 কালার 2 কালারের, তাই না? যেমন এটাতে কয় কালার? 2-3টা কালার। এই যে এটা, এই ধরনের ইমেজগুলো আমরা আমাদের ডিজাইনে খুব সহজে ব্যবহার করতে পারি। যেমন এই একটা দেখেন, এটাতে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা
গ্রেডিয়েন্ট টাইপের, যেমন এখানে ব্ল্যাক থেকে আস্তে আস্তে সাদা হয়েছে, এই ধরনের ইমেজগুলো আবার সহজেই ভেক্টর করা যায়। যেমন আমি কপি ইমেজ করলাম, ইলাস্ট্রেটরে এনে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। এটা যদি আমরা শিলুটিতে ক্লিক করি, শিলুটিস দেখছেন কীরকম হয়ে গিয়েছে। কন্ট্রোল জেড, এখান থেকে 3 কালার্স করলাম, জুম করে দেখি, দেখেন এখান থেকে ফেটে ফেটে গিয়েছে। এই জন্য চেষ্টা করবেন, এ দেখেন অবস্থা দেখছেন, মানে ডিজাইনের বিকৃতি ঘটে গিয়েছে। চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ড যাতে এক কালার হয়, কোনো গ্রেডিয়েন্ট টাইপ না হয়। গ্রেডিয়েন্ট হলে ইমেজ নষ্ট হয়ে যায়। দেখছেন এরকম ব্যাকা ব্যাকা হয়ে গেছে, এইগুলো ঠিক করতে অনেক সময় লাগবে। আবার এই ধরনের ইমেজগুলো এই ভেক্টর ম্যাজিক সফটওয়্যারের মাধ্যমেও সহজে ঠিক করা যায়। দেখেন আমি এটা যদি ভেক্টর ম্যাজিক সফটওয়্যারে আসি, এটার মাধ্যমে করি, ওর থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে, ইলাস্ট্রেটরের থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এই গ্রেডিয়েন্টের কারণে এত টাইম লাগছে, তা না হলে এত টাইম লাগার কথা না। তারপরেও এখানে এই কালারটা এক্সট্রা অ্যাড হয়ে গিয়েছে। আচ্ছা, এটা ঠিক করা যাবে, সমস্যা নেই, ভালোভাবেই ঠিক করা যাবে। নেক্সট, এটা ড্র্যাগ করে ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিলাম, পাশের ট্যাবে নিয়ে গেলাম, দেখেন সিলেক্ট করে করে ডিলিট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো কেটে দিলাম, সাদা অংশগুলো রাখছি না। এভাবে আমরা এগুলো ঠিক করব। এরপর যা আছে না, এগুলো দেখেন এক্সট্রা এই কালারগুলো অ্যাড করা, এইগুলো ডিজাইনের ভিতরে আছে। আমি জাস্ট ইউনিট করে দিলে এটা ঠিক হয়ে যাবে। পাথফাইন্ডার থেকে ইউনিট, এখানে একটু ফাটা ফাটা লাগছে, শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো ঠিক করে দেওয়া যাবে। ঠিক হয় না, একটু মাঝে ফাঁকা রয়েছে, ওটা পেন টুল দিয়ে ঠিক করা যাবে, একটু সময় লাগবে। তো এইভাবে কোনো একটা আইকন আপনারা আপনাদের ডিজাইনে এবার ব্যবহার করতে পারবেন, এটা সহজে। আচ্ছা, আপনাদের এখন কাজ দিতে হবে। সার্কেল লোগো, সিগনেচার লোগো, এগুলো সবই দেখাবো। হ্যাঁ, না থাক, ওখানে বসলে হচ্ছে। ওটা অন আছে না? না মনে হয় পিছনে তাহলে লাইট জ্বলতো, অন করে নেন। আচ্ছা, ইমেজ ট্রেসটা ভালোভাবে দেখলেন, আমি যেভাবে দেখালাম এভাবে বাসায় গিয়েও প্র্যাকটিস করেন। এবার সার্কেল লোগো গতদিন দেখাইছি, খুব ভালোভাবে করছেন আপনারা, যদি পেরেই থাকেন। আমি যদি এখন করতে দিই একটা, আমি আশাবাদী এটা 5 মিনিটের ভিতরে আপনাদের হয়ে যাবে, তাই না? এটা আমি ক্লিয়ারভাবে আপনাদের সবার হওয়াতে চাচ্ছি, কারণ এটা একটু জটিল প্রক্রিয়া। কয়েকদিন করেও আপনাদের অনেকের একটু সমস্যা হচ্ছে ডিজাইন করতে গেলে। এটার পরে আমরা সিগনেচার লোগোতে শিফট করব। আচ্ছা, সার্কেল লোগো তাহলে আমি যেভাবে বলছি গতদিনের মতো ওইভাবেই সবাই করবেন। আমি একটু দেখাই, এভাবে দেখি সবাই পারেন কিনা। হইলে আজকে সার্কেল লোগোর আর কোনো ক্লাস থাকবে না। দেখেন, ওই যে মাঝে একদিনকে দেখাইছিলাম না, এখান থেকে কার্ভ টাইপের একটা ডিজাইন, ওইটা করবেন।
ইফেক্ট থেকে ওয়ার্প স্টাইলাইজ, এটা না, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ। এরপর এটার মান একটু বাড়িয়ে দিচ্ছি 10/10। এখান থেকে স্মুথ করার কারণে কর্নারগুলো কার্ভ হয়েছে। এটার উপরে একটা ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে, যার কারণে দেখেন ঢেউ ঢেউ হয়েছে। আর এই পাতটা কিন্তু এখন সে আগের মতোই রয়েছে গোল। তো এটাকে ঠিক করবে কিভাবে? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, এটা করলে এটা ঠিক হয়ে যাবে, ওই মাঝখানে সে দাগটা থাকবে না। এবার এটা আর্টবোর্ডের সাথে মিডিলে অ্যালাইন করে নিলাম। এবার একটা বৃত্ত নিব। বৃত্তর কালারটা আমি একটু অন্য কালার নিয়ে নিচ্ছি। দেখেন বৃত্ত নেওয়ার পরে কালারটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা, এটা সবাই করেন তো, বেশি সময় লাগার কথা না। এটা রিপিট ক্লাস, 5 মিনিটের ভিতরে আমি এটা কমপ্লিট করতে চাচ্ছি। হয়েছে না সবার? ওকে, এবার দেখেন আমাদের ওই লেখার জন্য আরও 2টা শেপ নিতে হবে। Ctrl+C Ctrl+F, এই বৃত্তেরে আমি একটা কপি নিয়ে ওইটাকে স্ট্রোকে কনভার্ট করেছি এবং এটা একটু বড় করলাম। বুঝেছেন সবাই? এটা সিলেক্ট করে Ctrl+C Ctrl+F, এর একটা ডুপ্লিকেট হয়ে গেল। হওয়ার পরে ওইটাকে দেখেন, আমি আরেকবার বোঝাই দিই। দেখেন এখানে একটাই বৃত্ত আছে, এটাকে আমি মিডিলে অ্যালাইন করলাম। এবার এটা সিলেক্ট করে Ctrl+C Ctrl+F, এখন এখানে কয়টা? 2টা। তো একটা ক্লিক করে এটা সিলেক্ট করে এখান থেকে এই যে এটাকে স্ট্রোকে কনভার্ট করলাম, করে একটু বড় করে নিলাম। কন্ট্রোল এবং শিফট ধরে, অল্টার এবং শিফট ধরে একটু বড় করে নিলাম। এটা করেন তো সবাই। আবার একইভাবে আরেকটাও শেপ নিচ্ছি, নিয়ে বা 2টা রাখলাম, রেখে এটা স্ট্রোকে কনভার্ট করলাম। ব্যাস, এটা পেরেছেন সবাই? আচ্ছা, এবার দেখেন এখানে লিখব নামটা, সিলেকশন টুলে ক্লিক করে আগে কালারটা চেঞ্জ করে নিলাম। আইড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করে নিলাম। নেওয়ার পরে ক্যারেক্টার প্যানেলে গেলাম, গিয়ে সাইজটা বড় করে নিলাম। এখান থেকে এই যে সেকেন্ড অপশন, এখান থেকে বোল্ড, এক্সট্রা বোল্ড করে নিলাম, নিয়ে অল ক্যাপস করলাম। চাইলে এটা একটু লম্বাও করা যায়। Ctrl+R দিয়ে রুলার নিলাম, নিয়ে এটাকে এই পজিশনে রেখে এটা অ্যালাইন করে নিই। এই ফন্টটা যদি পারেন তো অ্যান্টন ফন্ট দিবেন। এটা এই ধরনের জায়গায় অ্যান্টন, বেবাস এই ধরনের ফন্টগুলো ভালো মানায়। বেবাস ফন্টটা দেখি, এটা না, বেবাস বানানটা হবে বেবাস। অ্যান্টনটাই ঠিক থাকবে।
মধ্যকার একটু দূরত্ব বাড়িয়ে দিব 75%, ব্যাস। একইভাবে নিচের লেখাটাও লিখে দিব। আর যদি পারেন তো আগে এক জায়গায় লিখে নিয়ে ওটা কপি পেস্ট করতে পারেন, গতদিন যেভাবে দেখাইছিলাম। আমি যেই কালার ব্যবহার করেছি আপনারাও এটাই ব্যবহার করার চেষ্টা করেন। কেন অন্য কালার নিতে হবে? কালার চেঞ্জ করেন। বাসায় না প্র্যাকটিস করলে হবে না। এই জন্যই তো সহজ জিনিস বারবার প্র্যাকটিস করাচ্ছি। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমরা সার্কেল লোগোটা ভালোভাবে দেখলাম, তাই না? আগেও দেখেছি, এটা 3-4 দিন আমরা প্র্যাকটিস করছি। তারপরেও দেখেন আপনাদের কত সময় লেগে যাচ্ছে। এবার দেখেন, এই ইমেজটা আপনারা প্রথমে Ctrl+S দিয়ে AI ফরম্যাটে সেভ দিবেন। কোথায়? ডেস্কটপে। নাম কি দিবেন? আপনার নিজের নামও দিতে পারেন অথবা ক্লাস 14 দিতে পারেন। এটা AI ফাইলে সেভ হলো। এটা যদি আমি কেটে দিই এই ট্যাবটা, তাহলে আমি এই যে ক্লাস 14 নামে এই ফাইলটা আমি ওপেন করলে ওই একই অবস্থায় পাবো, এডিটেবল ফরম্যাটে পেয়ে যাব। এটা করেন তো সবাই। Ctrl+S দিয়ে ডেস্কটপে লোকেশন দিয়ে সেভ করেন। কেউ বুঝতে অসুবিধা হলে ডাক দেন, হেল্প করা হবে তাকে। চুপচাপ বসে থাকে, এটাই তো সমস্যা।
হয়েছে? এই বাম পাশে আপনার হয়েছে? আচ্ছা, আপনার সমস্যাটা কি? এত সহজ বিষয়, জাস্ট কলম কন্ট্রোল এস দিয়ে সেভ দেন। এটাও যদি না পারেন, প্রত্যেকটা বিষয় হয়েছে সবার? হয়েছে? পিছনে আপনার হয়েছে? আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমরা এআই ফাইল মানে এডিটেবল ফাইল। এআই এর পূর্ণরূপ কি? না, এডিটেবল না, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল। এআই এর পূর্ণরূপ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এই ফরম্যাটে আমরা সেভ দেওয়া শিখলাম। এখানে ফাইলে গেলে দেখেন অনেকগুলো অপশন, সেভ অপশন এখন হাইড হয়ে গিয়েছে, কারণ অলরেডি আমরা সেভ করেছি। তাই কোনো পরিবর্তন ঘটালে তখন দেখেন এটা আমি একটু সরাই নিয়ে আসলাম, এবার দেখবেন ওইটা সেভ অপশনটা ইনেবল হয়েছে। একটু আগে এটা সাদা মতো হয়েছিল, এখন ফুল ব্ল্যাক হয়ে রয়েছে, কারণ এখন আমি পরিবর্তন করতে পারছি। আচ্ছা, আমি এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। এখন যদি আমি এটা কাটতে যাই, তাহলে কি অপশন আসছে? সেভ চেঞ্জ টু দ্য অ্যাডোবি ইলাস্ট্রেটর ডকুমেন্ট ক্লাস 14 বিফোর ক্লোজিং। তুমি কি যে পরিবর্তনটা ঘটালে, কি পরিবর্তন ঘটাইছি? ফাইলটা ওপেন করে একটু এই লোগোটা একটু সরাইছি, তাই না? এটা পরিবর্তন। এই পরিবর্তনটা কি তুমি সেভ করতে যাচ্ছ, নাকি সেভ বাদেই তুমি সেভ করতে যাচ্ছ, মানে পরিবর্তন ছাড়াই তুমি সেভ করতে চাচ্ছ? আমার কথা একটু সবাই ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন, এটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে, মানে ডিজাইন করার ক্ষেত্রে। তো আমি যদি এখানে নো দিই, তাহলে এইটা যে একটু সরালাম, আচ্ছা আমি ক্যান্সেল করছি, আমি ডানেতে বায়ে নিয়ে আসলাম। এবার আমি যদি এটা কেটে দিই, কাটার সময় দেখেন একটা পারমিশন আছে, তুমি কি সেভ করবা? ইয়েস হলে সেভ হয়ে যাবে। কি সেভ হবে? পরিবর্তনটা ডানের থেকে বায়ে নিয়ে আসলাম না, এই পরিবর্তনটা সেভ হয়ে যাবে। দেখেন, আচ্ছা আমি প্রথমে নো দিয়ে দেখাচ্ছি। নো দিলে কি হবে দেখেন, আমি যদি আবার ওপেন করি, তাহলে ওটা ডানেই থেকে যাবে, দেখছেন? আর ইয়েস করলে কি হবে দেখেন, এটা পরিবর্তন আবার করলাম, করে এটা কেটে দিলাম, করার সময় ইয়েস দিচ্ছি, তাহলে কি হবে? এই যে ডানে থেকে বায়ে নিয়ে আসলাম, এই পরিবর্তনটা সেভ হয়ে গেল। দেখবেন কিভাবে? এই দেখেন, ডাবল ক্লিক করলাম, এই দেখেন ডানে থেকে বায়ে নিয়ে আসলাম, এই পরিবর্তনটা সেভ হলো। ঠিক আছে? এই জিনিসটা এই যে কাটার সময় না দিয়ে আমি যদি চাই যে ফাইল থেকে সেভে ক্লিক করব, কন্ট্রোল এস প্রেস করব, তাহলেও এই পরিবর্তনটা ঘটে যাবে এবং এটা কাটার সময় আর পারমিশন চাইবে না। দেখেন, এবার ডাবল ক্লিক করে এটা ডানে থাকবে, কারণ এটা আমি আগেই সেভ করেছি। ক্লিয়ারলি সবাই বুঝতে পেরেছেন আমি যে বিষয়টা বুঝাচ্ছি? এরপর দেখেন, এটা তো আমরা দেখলাম সেভ করা শিখলাম। এবার সেভে কপি, এই যে সেভ অ্যাজ অথবা সেভে কপি। আচ্ছা, সেভে কপি মানে কি? এর একটা কপি নেওয়া। সেভে কপি কোথায় সেভ করব? ডেস্কটপে। একই নামে যেহেতু দুইটা ফাইল হয় না, এই জন্য অটোমেটিক এখানে 14 কপি নাম অটোমেটিক চলে এসছে। তো আমি যদি সেভ দিই, ওকে কেটে দিই, দেখেন দুইটা একই ফাইল, কিন্তু দুইটা দুই নামে, এর নামের পাশে একটু কপি লেখা, এই যে। আচ্ছা, এখানে কম্পিউটার কে চালাচ্ছেন? আমি মাউসের শব্দ শুনতে পারছি। কেউ চালিয়েন না, আপাতত শুধু দেখেন। এগুলো আপনাদের জন্য তো জানার প্রয়োজন, তাই না? আপনি যদি কম্পিউটার চালান, একদিকে একই সাথে দুই দিকে মাইন্ড কি কাজ করে না। তো সেভ শিখলাম, সেভে কপি শিখলাম। এরপর সেভ অ্যাজ, এই যে এখানে ফাইল থেকে আমরা যদি সেভ অ্যাজে যাই, তাহলে
আমার কাছে মনে হয় সেভ অ্যাজ এবং সেভ এ কপি একই রকম। এখানে আমিও একটু কনফিউশন কেন এই অপশনটা এক্সট্রা দেওয়া। আমার কাছে প্রয়োজন পড়ে সেভ করা এবং সেভ এ কপি অথবা ওই যে সেভ অ্যাজ একই রকম। আমি যদি একটা পরিবর্তন ঘটাই, এখানে যাই পরিবর্তন ঘটাই সেটা আমি যদি সেভ অ্যাজ এ ক্লিক করি এবং এখানে একটু নাম অন্যরকম দিই, এটা যদি কেটে দিই, দেখেন 14 কপি, এই যে পরিবর্তন করলাম ওটা সহ সেভ হয়েছে এবং প্রথম ফাইলটা প্রথম ফাইলের মতোই আছে। তো সেভ অ্যাজ অথবা সেভ এ কপি একটা ব্যবহার করলেই হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা সেভ শিখলাম, সেভ অ্যাজ, এগুলো তো আগে প্রথম ক্লাসে নোটপ্যাডের ক্লাসে আমি দেখাই দিয়েছিলাম, তাই না। এরপর আমরা এক্সপোর্টটা ভালোভাবে শিখবো। আচ্ছা, এই সেভ করার সময় ফাইল থেকে সেভ অ্যাজ, এই টাইমে আমি চাইলে অন্য ধরনের ফাইল ফরম্যাটও সেভ করতে পারি। এই যে আমরা এআই ফাইলে সেভ করলাম, এই একই সাথে এখানে অনেকগুলো ফাইল ফরম্যাট আছে, অ্যাডোবি পিডিএফ, ইলাস্ট্রেটর ইপিএস, তারপরে এই যে ইলাস্ট্রেটর টেমপ্লেট প্রয়োজন নেই, এখানে প্রয়োজন হয় পিডিএফ, এআই ফাইল, ইলাস্ট্রেটর ইপিএস, এসভিজি, এই ফাইল ফরম্যাটগুলো প্রয়োজন হয়, এখানে টেমপ্লেটের প্রয়োজন হয় না। আর এসভিজি কম্প্রেসেরও প্রয়োজন হয় না, এসভিজি দিলেই হবে। এই ফাইল ফরম্যাটগুলো বায়ারকে আমরা প্রোভাইড করি যখন একটা লোগো বা কোনো ডিজাইন কমপ্লিট করলাম, ওই ফাইল ফরম্যাটগুলো ওদের প্রয়োজন পড়ে। আচ্ছা, আপনারা সবাই এটা যদি না করায় আপনাদের এখানে বসিয়ে, আপনাদের এটা মনে থাকবে না। আপনারা সবাই সেভ এ কপি, সেভ অ্যাজ, সেভ এ কপি বা সেভ অ্যাজ একটা হলেই হচ্ছে। এটা একটু আমি যেভাবে বোঝালাম এটা নিজে নিজে একটু ট্রাই করেন, চেষ্টা করেন। শুধু দেখাই গেলে আপনাদের মাথায় থাকবে না, এটা আপনারা নিজেরাও এটা প্র্যাকটিস করেন। আচ্ছা, এটা তো সবাই পারলেন, তাই না? কারোর কি বুঝতে অসুবিধা হচ্ছে সেভ এ কপি বা সেভ অ্যাজ? আচ্ছা, এবার দেখেন, এরপর আমরা এক্সপোর্ট করা দেখি। গত ক্লাসে আমরা এটা ভালোভাবে দেখছি, আজকেও সবাই একটু প্র্যাকটিস করেন। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। আচ্ছা, এক্সপোর্ট ফর স্ক্রিন, এটাতে তো গতদিন প্র্যাকটিস করছেন না সবাই? তো এখান থেকে এই যে অ্যাড স্কেল, এখানে ক্লিক করে অ্যাড স্কেল, অ্যাড স্কেল, আমি 4টা অপশন নিয়েছি। প্রথমটার অপশন কি? পিএনজি। আচ্ছা, এটা রয়েছে থাক। দ্বিতীয় অপশনে আমি জেপিজি দিচ্ছি, তৃতীয় অপশনে আমি এসভিজি দিচ্ছি, চতুর্থ অপশনে আমি পিডিএফ দিচ্ছি। দিয়ে আমি যদি এখন একটা ক্লিক করি, এই যে এখানে ডেস্কটপ অলরেডি সিলেক্ট আছে, লোকেশন। এরপর আমি যদি এক্সপোর্ট আর্টবোর্ড দিই, তাহলে আর্টবোর্ডের এই ফাইলটা ডেস্কটপে 4টা ফরম্যাটে সেভ হবে, 1 2 3 4। একটা হচ্ছে পিডিএফ, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে এসভিজি, আর এটা হচ্ছে জেপিজি। এটা করেন তো সবাই। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট ফর স্ক্রিন। আচ্ছা, এটা কি সবাই পেরেছেন? পারেনি এমন কেউ আছে নাকি? এরপরের অপশনটা হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। এক্সপোর্ট অ্যাজ অপশন থেকে বিভিন্ন ফাইল ফরম্যাট এখান থেকে আমরা সেভ দিতে পারি। গতকাল আমার একটা বায়ার মেসেজ দিয়েছিল, অনেকদিন আগে আমি কাজটা কমপ্লিট করছিলাম, এসে বলছে যে আমার DXF ফাইল দরকার। এই ফাইলটা সচরাচর আমি দিই না, যে DXF। তখন আমি খুঁজে দেখলাম যে এই এক্সপোর্ট অপশন থেকে DXF ফাইল দেওয়ার অপশন আছে।
তখন আমি এই ফরম্যাটে দিয়ে এক্সপোর্ট করে যে ফাইলটা হইল সেটা বায়ারকে পাঠিয়ে দিছি। এই যে DXF ফাইল, এটা গতকালকের কাহিনী। তো ওই ফাইলটা বায়ারকে পাঠিয়ে দিয়েছি। এখন দেখেন ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ এই অপশনটা দেখছি, আপনারাও এটা খেয়াল করেন। এখান থেকে আমরা কি কি ফরম্যাটে ফাইল সেভ দিতে পারি, এই যে এই ফরম্যাটগুলো ফাইল সেভ দেওয়া যায়। পিছনে কি দেখছেন এদিকে খেয়াল করেন, অটোডেস্ক, রিয়েল আর কি রিয়েল DWG, DXF, বিভিন্ন ফাইল ফরম্যাট আছে। এর ভিতরে কমন যে ফাইল ফরম্যাট সেটা হচ্ছে JPEG, PNG, ফটোশপ মাঝে মাঝে প্রয়োজন হয়, ফটোশপ PSD ফাইলেও সেভ দেওয়া যায়। SVG, এই ফাইল ফরম্যাটগুলো SVG, PNG আর JPG এইগুলো বেশি প্রয়োজন। তো এভাবে ফাইল ফরম্যাটে সেভ দেওয়া যায়। গতদিনকে আপনারা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ দিছিলেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে আচ্ছা আজকে দেন। এখান থেকে প্রথমে JPG-তে ফরম্যাটে সেভ দিবেন, ইউজার বোর্ডে চেকমার্ক দিয়ে, ওকে। এরপরে ফাইল ফরম্যাট দিবেন হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে চেকমার্ক দিলেন, এখান থেকে PNG ফরম্যাটে সেভ দিলেন, দেওয়ার পরে এখানে এক্সপোর্ট দিলেন। এই যে ট্রান্সপারেন্ট, এখান থেকে অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন, নিয়ে ওকে দিবেন। দেখেন একটা হচ্ছে JPG হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আরেকটা আছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছ, এর পিছনে কিছু নাই, ব্যাকগ্রাউন্ড কিছু নাই। আর এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড। তো এভাবে JPG এবং PNG ফরম্যাটে সবাই সেভ দিয়ে দেখেন। যদি কারো সমস্যা হয় ডাক দেন, তাকে দেখিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখব সিগনেচার লোগো। এটা কি আমি আগে কখনো দেখাইছি আপনাদের? না। সিগনেচার লোগো, সিগনেচার মানে মানুষ যে কলম দিয়ে যেভাবে সিগনেচার করে এই ধরনের অনেক লোগো হয়। এটা চাহিদাও আছে মার্কেট প্লেসে। এখানে যদি আমি সিগনেচার লোগোতে সার্চ দিই, এখানে প্রায় 4000 কম্পিটিশন রয়েছে। মানে যারা ডিজাইন সেল করে, মানে আমরা আমাদের লক্ষ্য যেদিকে, আমরা কি ফ্রিল্যান্সার, আমাদেরকে ফাইবারের ভাষায় বলা হয় সেলার। তো 3900 এরকম সার্ভিস রয়েছে যা কিনা এক একজনের। দেখেন আমরা এখন এই ধরনের ডিজাইন দেখব এবং আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে এরকম 5টা ডিজাইন করা। 5টা ডিজাইন 5 রকম হবে, এভাবে ডিজাইন করতে হবে। খেয়াল করেন আমি যদি এটা ওপেন করি, এর একটা অর্ডার রানিং রয়েছে, এর বেসিক প্যাকেজই হচ্ছে $40, মানে 4000 টাকা, 7000 টাকা, আর এটা মনে করেন 11-12 হাজার টাকা। সে কি করে, এই যে এর এই পর্যন্ত 647টা রিভিউ আছে, মনে করেন 800 কি 900 কাজ কমপ্লিট করেছে এই পর্যন্ত, একটা অর্ডার রানিং রয়েছে। এর কাজ এতই সহজ, এ দিন যদি 10টা কাজও আসে 10টা কাজই কমপ্লিট করে দিতে পারবে। দেখেন আমরা এটা শিখবো, সহজ ডিজাইন, এই ধরনের ডিজাইন শিখবো। এই ধরনের এটা হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং বলতে শুধু লোগো দিয়েই তো একজনের ব্র্যান্ডিং শেষ হয়ে যায় না, ওর বিভিন্ন কালার থিম দিতে হয়, বিজনেস কার্ড বানিয়ে দিতে হয়, লেটার হেড বানিয়ে দিতে হয়, লোগো ভেরিয়েশন। এটা সার্কেল, এটা দেখেন 2 দিন আগে এই লোগোটা কমপ্লিট করেছে। হেয়ার, এটা হচ্ছে লোগো, এই যে বাম পাশে একটা ফুল, এটাই হচ্ছে লোগো, 2 দিন আগে কমপ্লিট করেছে। এটা 1 সপ্তাহ আগে কমপ্লিট করেছে, এটা একটা লোগো, এই যে এইটুকু, এর বাম পাশে জাস্ট একটা প্রেজেন্টেশন, আর এটা হচ্ছে লোগো। এই দেখেন এটা একটা লোগো। আমরা এই ধরনের ডিজাইন শিখবো এখন। এই যে এটা 1 সপ্তাহ আগে কমপ্লিট করেছে এবং এই ডিজাইন করতে
10 মিনিটও লাগার কথা না, আমি 1 ঘন্টায় ধরলাম, 1 ঘন্টায় সে কমসে কম 60,000 টাকা করে ইনকাম করছে, তাই না? এই দেখেন এর বেসিক প্যাকেজ $40। তো আমরা আরও দেখি মার্কেট প্লেসে অন্যদের আছে। আমি একটু একটা এক্সটেনশন যদি অন করি, এই অনুপ্রেরণা আপনাদের প্রয়োজন আছে। এখানে দেখেন, আমি যদি এখানে একটি রিফ্রেশ দিই তাহলে কার কয়টা অর্ডার রানিং সেটা দেখা যাবে। যদি এখানে কমই কাজ, সহজ কাজ, তো দেখেন একটা একটা করে অর্ডার রানিং রয়েছে, এর 5টা কাজ রানিং রয়েছে, এর 2টা কাজ রানিং রয়েছে, রানিং অর্ডার 2। আমি যদি এটা ওপেন করি, এর 5টা কাজ রানিং রয়েছে, $35, $65, $125। এই ধরনের সিগনেচার লোগো ডিজাইন, এই যে এটা 3D প্রেজেন্টেশন, এটা ভেবেন না এ কত সুন্দর করে ডিজাইন করেছে। ডিজাইন একদমই সিম্পল, জাস্ট প্রেজেন্টেশন। এটাকে মোকআপ বলে। মোকআপের ক্লাস সামনে নিয়ে আসবো আপনাদের জন্য। এই ধরনের ডিজাইন করে মানুষ আর্নিং করে, আর আমরা মানে কিছুদিন ডিজাইন শিখে ভাবি এগুলো ভুয়া, এগুলো সম্ভব না, এই ধরনের ধারণা নিয়ে ডিমোটিভেট হয়ে এই ফ্রিল্যান্সিংয়ের আগ্রহ হারিয়ে সবাই, বেশিরভাগ মানুষই এটা হয়। আপনাদের এখানে দেখেন শুরু করছিল কতজন? 22 জন, এখন আছে কয়জন? মাত্র আজকে 14তম ক্লাস। মানুষের আগ্রহটা দরকার আছে। আপনার যদি তীব্র ইচ্ছা না থাকে, আমি আপনাকে শেখাতে পারবো না, সম্ভব না এটা। 3, 6, 9, 10, 11, 12, 13, 14 জন আছেন, অলরেডি 3 ভাগের 1 ভাগ গায়েব। মাত্র 14টা ক্লাসে 3 ভাগের 1 ভাগ শেষ। তাহলে 4 মাস 5 মাস জাতি আপনাদের কি আর খুঁজে পাওয়া যাবে? হিসেব তো তাই বলছে, তাই না? হিসেব তো তাই বলছে যে আপনাদের আর খুঁজে পাওয়া যাবে না। দেখেন, সবাই ভাবে, মানে বেশিরভাগ মানুষ কোর্স করার সময় ভাবে যে কোর্স করছি, কোর্স করা মানে আমার মনে হয় ইনকাম 6 মাসের ভিতরে শুরু হয়ে যাবে। আসলেই সম্ভব, অনেকের ইনকাম শুরু হয়ে যায় 6 মাসের ভিতরে। কাদের? যারা মানে পরিশ্রমী, অনেক বেশি পরিশ্রমী। এখানে বেশিরভাগ মানুষই দেখবেন হোমওয়ার্ক করবেন। আমি কিন্তু এমন আহামরি বেশি কাজও দিব না, আমি জাস্ট বলবো 2 ঘন্টার কাজ আপনাদের বাসায় থাকবে। 2 দিনে 2 ঘন্টা টাইম দেওয়ার মতো মানসিকতা বেশিরভাগ মানুষেরই থাকবে না। যাদের থাকবে না তারা মনে করেন ঝরে যাবে একটা পর্যায়ে যেয়ে। যখন আমি যেভাবে ক্লাস নিয়ে যাব ওইভাবে আপনারা যখন তাল মিলিয়ে এগোতে পারবেন না, তখন ঝরে যাবে, মনে হবে যে এগুলো অনেক অশেলে কাজ, ঝামেলা, ও আমার দ্বারা হবে না, এরকম চিন্তা ভাবনা চলে আসবে। এরকম মেন্টালিটি রাখতে হবে। আমি আমার ক্যারিয়ারের পিছনে প্রতিদিন আল্লাহ আমার 24টা ঘন্টা দেয়, এর ভিতরে 2 থেকে 3 ঘন্টা আমি কম্পিউটারে বসবো। আমার ক্যারিয়ার, আমার আর্নিংয়ের সোর্সের পিছনে, অপরচুনিটির পিছনে আমি সময় দিব। এই মানসিকতা নিয়ে যদি প্রতিদিন আপনি 2-3 ঘন্টা বসেন না, আমি আপনাকে ওই পর্যায়ে নিয়ে যাব যে পর্যায়ে আপনাকে আর কারোর নির্ভর হতে হবে না, নির্ভরশীল, পরনির্ভরশীল। যে আমি এই জিনিসটা বুঝতে পারছি না, এটা হয়তো কেউ যদি সলভ করে দিত তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারতাম। আপনার এই 6 মাসের ভিতরে আপনাকে আমি ওই পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারবো যেখানে আপনাকে আর বুঝতে হবে না যে মার্কেট প্লেস কী জিনিস, মানে কোথা থেকে কাজ পাবো, কিভাবে কাজ শিখবো। কাজ আমি যে পর্যায়ে নিয়ে যাব, পরবর্তীতে এক্সপার্ট হতে আপনার প্র্যাকটিসের প্রয়োজন। মানে একটা ডিজাইন সৌন্দর্যের জন্য কি প্রয়োজন? আপনি যত ডিজাইন করবেন তত আপনার ডিজাইনের সৌন্দর্য আসবে। এই 6 মাসের ভিতরে একটা ক্লায়েন্টকে স্যাটিসফাই, একটা ক্লায়েন্টকে সন্তুষ্ট করার জন্য যেই পর্যায় পর্যন্ত আপনাদের ডিজাইন শেখা প্রয়োজন, আমি ওই পর্যায় পর্যন্ত আপনাদের ডিজাইন শেখাই দিব এবং আপনাদের মার্কেট প্লেসেও একটা পজিশনে নিয়ে যাব। কিন্তু বিষয়টা এরকম যে এরকমটা ভাববেন না যে 6 মাসের ভিতরেই আমার হয়তো একটা স্টেবল পর্যায়ে ইনকাম শুরু হয়ে যাবে। একটা স্টেবল পর্যায়ে ইনকাম যদি এত সহজ হইতো তাহলে দেশে কি এত বেকার মানুষ থাকতো? মানুষ 20-25 বছর ধরে পড়াশোনা করে, 20-25 বছর ধরে পড়াশোনা করে একটা চাকরির জন্য, যে চাকরিতে বেতন, আর্নিং এক্সপেকটেশন কতটুকু থাকে,
30,000, 40,000, 50,000 হলে তো খুশি, মহা খুশি যে 50,000 টাকা ইনকাম হলে আমার তো হেভি একটা পর্যায়ে চলে যাচ্ছি। সেই জায়গায় এখানে আপনার স্কাই লেভেল আর্নিং হওয়ার অপরচুনিটি রয়েছে এই ফ্রিল্যান্সিংয়ে। আপনার কোনো নির্দিষ্ট যে 50,000 হবে তো 50,000 ওরকম না, আপনি যত এফোর্ট দিবেন তত আপনার ইনকাম লেভেল বাড়বে। কিন্তু চাকরির ক্ষেত্রে কি হয়, আপনার বেতন 25,000, কিন্তু আমি তো চাকরির কথা বলছি, চাকরি কি পাওয়া তো সহজ? দেশে এত এত মানুষ শিক্ষিত হয়ে বের হচ্ছে, আপনার কম্পিটিশন। সেই জায়গায় এখানেও কম্পিটিশন আছে, আমি বলবো না এখানে কম্পিটিশন নেই, কিন্তু কম্পিটিশন থাকা সত্ত্বেও আপনি 20-25 বছর ওখানে সময় দিতে পারছেন পড়াশোনার পিছনে, এখানে আপনার 6 মাসে সময় দেওয়ার মতো যদি মেন্টালিটি না থাকে তাহলে কি হবে? আপনার এই সেক্টরে একটা পজিশন তৈরি করতে কমসে কম 1 বছর আপনার এখানে নিঃস্বার্থভাবে পরিশ্রম করতে হবে, নিজের একটা পজিশন তৈরি করতে হবে। আচ্ছা, বাড়তি কথা বেশি বলে ফেলছি, সামনে এইসব কথা আপনাদের মানাবে, এখন না। দেখেন, এর যে 5টা অর্ডার রানিং রয়েছে, এর কমসে কম একটা অর্ডার করলে $35, মানে $28, মানে 20% বাদ দিলে থাকে হচ্ছে $28। $1 115 টাকা করে, তাহলে 3,000 টাকার উপরে একটা এই ধরনের ডিজাইন, যার কিনা একটা ফন্ট, একটা অক্ষর লিখে বাইরকে পাঠিয়ে দিতে হবে 10-15 মিনিটের কাজ, এর বিনিময়ে সে 3,000, 5,000, 7,000 করে টাকা পাচ্ছে। আমি বলবো না বিষয়টা এত সহজ, ওর পজিশন তৈরি করতে কিন্তু অনেক সময় লেগেছে। আমি যদি এর অ্যাকাউন্টটা একটু যাই, হার্দিক নাম, এর বাসায় ইন্ডিয়া, 2019 সাল থেকে আসে, তো 19 সাল থেকে আসে এই ধরনের ডিজাইন করে, এর 5টা অর্ডার রানিং রয়েছে। এই যে এই ধরনের ডিজাইন কিন্তু খুবই ইজি, আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন এই ধরনের ডিজাইন আজকেই শিখে যেতে পারবেন। মানে এই 14টা ক্লাসের ভিতরে আপনারা যদি আজকে আমি যেভাবে হোমওয়ার্কটা দিব আপনাদের, এটা দিলে আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন আজকেই এই ডিজাইন শিখে যাবেন। এখন ডিজাইন শিখে যাওয়া মানেই ইনকাম শুরু হয়ে যাওয়া, বিষয়টা এরকম সহজ না। আপনাকে মার্কেট প্লেসে একটা নিজের একটা পরিস্থিতি তৈরি করতে হবে, নিজের একটা অস্তিত্ব তৈরি করতে হবে। তো এই মার্কেট প্লেস সম্পর্কে আমরা 3 মাস পরে গিয়ে ট্রাই করব। এখন প্রথম 3 মাস আমরা ডিজাইন শিখব ভালোভাবে, আমাদের গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ডিংয়ের ডিজাইনগুলো আমরা ভালোভাবে শিখব। বাকি 3 মাস আপনাদের চেষ্টা করতে হবে মার্কেট প্লেসে পজিশন তৈরি করা। কিন্তু সমস্যা হচ্ছে ওই বাকি 3 মাস আপনাদের প্রচুর পরিমাণে মানসিক শক্তি দরকার হবে, এটা সবার হয়ে থাকে না। তীব্র ইচ্ছা থাকতে হবে যে আমার এখানে একটা কিছু করেই ছাড়তে হবে, শুরু যেহেতু করেছি শেষটা নামিয়ে ছাড়তে হবে, এরকম মেন্টালিটি যাদের আছে তারা অবশ্যই পারবে। আচ্ছা দেখেন, এই ধরনের ডিজাইন আমরা শিখব। তো সিগনেচার লোগো, আমি গুগলে এবার সার্চ দিব সিগনেচার লোগো লিখে, আমি আপনাদের এই ধরনের ডিজাইন আমি দেখাবো। দেখেন, সিগনেচার লোগো এই ধরনের ডিজাইন হয়ে থাকে। আমি প্রথমটা করে দেখাই। প্রথমে এই যে এইটা কপি ইমেজ, এটা আমি পাশে রাখলাম। এই ধরনের ডিজাইন আমরা এখন করব। এটাকে বলে সিগনেচার ফন্ট অথবা স্ক্রিপ্ট ফন্ট। এই যে পেছানো পেছানো হাতের লেখা, এগুলো কলম দিয়ে লিখলে এই ধরনের লেখা হয়, তাই না? তো এগুলোকে বলে স্ক্রিপ্ট ফন্ট, মনে থাকবে নাম, স্ক্রিপ্ট ফন্ট আর সিগনেচার ফন্ট, দুই নামেই ডাকা হয়। তো ইলাস্ট্রেটরে দেখেন, আমি যখন কোনো কিছু একটা লিখবো, আমি এখানে কি লেখা, নারতেশা নাকি একটা, আমি আমার নাম লিখবো। এই দেখেন, এটা টাইপ টুলে যেতে হবে, একটু আগে ছিল টাইপ অনে পাথ টুল, এই জন্য হচ্ছিল না। টাইপ টুলে গিয়ে আমি এখানে লিখছি, আমার নিজের নামটাই লিখি, শিফট ধরে প্রথমে বড় হাতের এন দিলাম, AYON, নয়ন লিখলাম। এবার এটাকে বড় করব কিভাবে, সেটা সিলেকশন টুলে গেলাম, বাউন্ডিং বক্সের এখানে মাউসের কার্সরটা নিলে যে চেঞ্জ হলো, এবার শিফট ধরে এটা বড় করলাম। এবার এটা তো নর্মাল ফন্ট, আমাকে এটা সিগনেচার ফন্ট বা স্ক্রিপ্ট ফন্টে রূপান্তর করতে হবে। এর জন্য আমি ক্যারেক্টার প্যানেলে গেলাম, গিয়ে এই যে মাই রিয়াদ প্রো, এখানে যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে ফিল্টার করব। এই যে ফিল্টার থেকে এই যে স্ক্রিপ্ট ফন্ট, এইবার মাউসে না, কিবোর্ডের ডাউন অ্যারোতে ক্লিক করব। এগুলো সব স্ক্রিপ্ট ফন্ট আমার
কম্পিউটারে যেগুলো ইনস্টল করা আছে এইগুলো শো হবে। ঠিক আছে, পেছানো পেছানো অনেক হাতের লেখা, এগুলো এখানে শো হবে। আচ্ছা, আমি যেহেতু বাম পাশে যেটা নিয়েছি ওইটার মতো একটা করতে যাচ্ছি। নিচে ওয়াইটা বেশি জায়গা দখল করে ফেলছে, আবার নিচে ওই লেখাটা লিখলে ঝামেলা হয়ে যাবে। এটাই রাখি, এই ফন্টটা রাখলাম। রাখার পরে নিচে লেখা হচ্ছে লাগার্থ, আমি অন্য কিছু লিখছি। গ্রাফিক্স ডিজাইনার লিখলাম, লিখে এটা বড় করব, আর এটা নর্মাল ফন্ট ইউজ করব। নর্মাল ফন্ট আমরা এবার কিভাবে ব্যবহার করব, এখানে ক্লিক করে এখানে দেখেন ক্লিয়ার অল লেখা, এখানে ক্লিক করলে যে ফিল্টারটা একটু আগে ইউজ করলাম ওই ফিল্টারটা থাকবে না। আমি একটা নর্মাল একটা ফন্ট দিলাম, এখানে দেখেন এগুলো সব বড় হাতের অক্ষর, আমি বড় হাতের অক্ষর দিলাম। এরপর এদের মধ্যকার দূরত্ব দেখেছেন কত বেশি বেশি, একটা অক্ষর থেকে, এটা ট্যাগ লাইনের ক্ষেত্রে মানায়। তো আমি এটা মধ্যকার দূরত্ব এই অপশন থেকে 200 পিটি করে দিলাম, দিয়ে এটা ছোট করে দিলাম। 200 পিটিতেও হচ্ছে না, আমার এখানে 400 লিখে দিই, দিয়ে কিবোর্ড থেকে এন্টার দিলাম, আরও ফাঁকা হয়ে গেল। আমি এই পজিশনে রাখলাম, রেখে একটা বৃত্ত নিচ্ছি, নিয়ে এটা স্ট্রোকে কনভার্ট করলাম। এরপর এটাকে একটু এর থিকনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি। এইবার আমি এটাকে কাটবো কিভাবে, ইরেজার টুলের ভিতরে সিজার টুল আছে, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, করে সিলেকশন টুলে গিয়ে যেখানে এটা অটোমেটিক সিলেক্ট হয়েছে ডিলিট করে দিলাম, দুইবার ডিলিট করলাম, চলে গেল। এবার এটার কর্নার এটাতে এরকমই আছে, আমি যদি চাই রাউন্ডেড কর্নার করব, এটা সিলেক্ট করে স্ট্রোকে গিয়ে এই রাউন্ড ক্যাপ এখানে ক্লিক করে দিলাম, ব্যাস এই ধরনের একটা লোগো আমিও ডিজাইন করে ফেললাম। এবার দেখেন আরও আমরা ট্রাই করব। নর্মালে বৃত্তও নেওয়া লাগে না, এটাও সিগনেচার লোগো, খুবই সিম্পল। এটাই সিগনেচার লোগো, মানে সিগনেচার ফন্ট, বাইরে একটা নাম দিবে, আমি ফন্ট চেঞ্জ করে নিচে কিছু একটা লিখে ডিজাইন দিলে দিলাম, না দিলে না দিলাম, এভাবে ডিজাইনগুলো করা হয়। তো আপনারা সবাই এটা একটু প্র্যাকটিস করেন তো। আচ্ছা, এখানে সবার কম্পিউটারে হয়তো সিগনেচার ফন্ট বেশি নাই, সিগনেচার ফন্ট আমার কাছে প্রায় 3000 ফন্ট আছে। এটা আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব, যার যার কম্পিউটারে সবাই ইনস্টল করে নেবেন। সবার কি টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে? টেলিগ্রাম অ্যাকাউন্ট করবেন, করে পিসিতে ইনস্টল করবেন, পিসিতে ইনস্টল করবেন। ইনস্টল করে লগ ইন করলে আমি আমার টেলিগ্রামে চ্যানেল আছে, ওই চ্যানেলে সব ফন্ট সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন প্রসেস ভিডিও আকারে দেওয়া আছে। তো সফটওয়্যার ফন্ট এগুলো ইনস্টল করার প্রসেসটা দেখে নেবেন। আচ্ছা, আমরা এটা একটু দেখি, সবাই এদিকে খেয়াল করেন, বাসায় গিয়ে প্র্যাকটিস করেন, এগুলো সবাই বাসায় প্র্যাকটিস করেন। আমি একটু সময় কম তো একটু দেখাই আপনাদের। এখন আমরা এটা একটু ট্রাই করি। এই যে এখানে একটা পাখি, ফুলের, এগুলোকে কি বলে বলেন তো? পাখির কি এটা? ভেক্টর। এই যে এই যে ফুলের পাতা, এগুলোকে কি বলে সার্চ দেবেন? ভেক্টর, অথবা আউটলাইন বলতে পারেন, অথবা লাইন আর্ট বলতে পারেন। দেখেন, মানে সার্চ দিয়ে খুঁজে বের করাও তো শিখতে হবে, তাই না? একটা বৃত্ত নিলাম, এর ফিল কালার কিন্তু নান রয়েছে, স্ট্রোক কালারটা ব্ল্যাক। আমি এর পিটিটা 8 পিটি করলাম, করার পর এটাকে সিজার টুল দিয়ে কাটলে মাপ সোজা করা কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি ইরেজার টুল দিয়ে
আমি এইভাবে মাঝ বরাবর এটুকু কেটে ফেললাম, কাটার পরে এইটা ধরে ডিলিট করলাম, এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরলাম, ক্লিক করে ডিলিট করে দিলাম। এটাতে দেখেন কি করেছে, এই মাথা তীক্ষ্ণ মানে চিকন আর এখানে মোটা। এটা কিভাবে করা যায়, এই দুইটাই সিলেক্ট করব, এখান থেকে এই অপশনে ক্লিক করব, ব্যাস ওইটার মতো হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখেন এই যে এই লেখাটা কি দেখানো লাগবে এইভাবে ব্যাকা কিভাবে করেছে, এটা তো সহজ বিষয়। এখানে দেখেন MH লিখেছে, MH মানে লোগোর দুইটা বিষয়। যেমন এখানে MH কেন লিখেছে জানেন, এই যে মারি হাউসন নাকি হাস্টন, মারি হাস্টন, এই মারির M আর হাস্টনের H, এভাবে বিভিন্ন লোগোর ফুল শর্ট মিনিং করে। আচ্ছা, তাহলে আমরা MH লিখি, শিফট ধরে M আর শিফট ধরে H, বড় হাতের দুইটা। আচ্ছা, দুইটা ছোট হাতের করলে ভালো হবে, কারণ সিগনেচার লোগো ছোট হাতের মানায় বেশি। এটা এবার বড় করলাম, এদের মধ্যকার দূরত্ব বেশি রয়েছে, এটা আমি 0 করে দিলাম। এবার সিগনেচার ফন্ট, এই যে স্ক্রিপ্ট ফন্ট, এটাতে ক্লিক করলাম, আচ্ছা এটা দুইটাই বড় হাতের হয়ে গেছে, এটা উঠাই দিলাম, এই যে অল ক্যাপসটা উঠাই দিলাম, তাহলে এবার ছোট হাতেরই হবে। MH এটা এর সাথে অনেকটা মিলে গেছে তাই না, এটাই রাখছি। এটা রাখার পরে এখানে দেখেন এই জায়গা থেকে একটা ফুলের ডাল বের করেছে, এই এইচের এই জায়গা থেকে একটা ফুলের ডাল বের করেছে। তো এগুলো আমরা গুগলে কিভাবে কি বলে সার্চ দেব, ফ্লাওয়ার FLOWER ফ্লাওয়ার লাইন আর্ট, ফ্লাওয়ার লাইন আর্ট। আচ্ছা এটা নিলাম, এটা কপি করলাম, এরপর ভেক্টর ম্যাজিকে গিয়ে এটা পেস্ট করলাম, নেক্সট 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 হাই। এটা আনলিমিটেড কালার দেওয়ার প্রয়োজন নেই, এখানে 2 কালার্স দিতে হবে। এটা তো রাস্টার ইমেজ, এটাকে ভেক্টর করার প্রয়োজন আছে না, সেটাই করা হচ্ছে। নেক্সট, এটার কোয়ালিটি বাজে হলে এটা ফেটে ফেটে যায়, একটু কোয়ালিটি ভালো হইলে ভালো থাকে। যেমন আমি যদি এটাকে একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেখার চেষ্টা করি, কিছু খুঁত থাকে, ওইগুলো ঠিক করে নিতে হবে পেন টুলের সাহায্যে। যেমন এখানে দেখেন কিরকম একটা হয়ে গিয়েছে তাই না, এটাকে এরকম একটা শেপ তৈরি করলাম, এটা সম্পূর্ণটা ধরে শেপ বিল্ডার দিয়ে এইটুকু আমি সরাই দিলাম। এটা বৃত্ত ছিল অনাকাঙ্ক্ষিত, এটা ঠিক করে নিলাম। আবার যদি মনে হয় এই জায়গায় একটু অস্বাভাবিক লাগছে, তাহলে পেন টুল দিয়ে এই যে এইভাবে একটা শেপ তৈরি করে নিলাম, ব্যাস এই দুইটা ধরে পাথফাইন্ডার থেকে ইউনিট করে নিলাম, তাহলে ওইটা এক হয়ে গেল। এইবার এটাকে রোটেট করলাম। এটা যদি মনে হয় যে এটা এই ফুলটা উপরের দিকে দেওয়া উচিত, তাহলে কি করবেন, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এবার কপি, এই ফুলটা উপরে দেওয়ার কথা বলছিলাম না, এবার যদি এটা ঘোরাই দেন তাহলে দেখবেন উপরেই রয়েছে। রিফ্লেক্ট করে এটা করা হয়।
আচ্ছা, এটা ফন্ট মুডে আছে। এটার সাথে আমি কোনো শেপ বিল্ডার দিয়ে, পাথফাইন্ডার দিয়ে এসব কাজ আমি করতে পারবো না, কারণ এটা কি মুডে আছে? ফন্ট মুডে। এটাকে নর্মাল করব কিভাবে? রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, তাহলে দেখবেন এটা নর্মাল হবে। এখন আমি কাটাকাটি করতে হবে, তার আগে কিন্তু আমি কাটাকাটি করতে পারতাম না। এবার দেখেন, এটা এই পজিশনে রাখলাম, এটাও ঠিকঠাকই আছে। ইরেজার টুল দিয়ে এইটুক কেটে ফেললাম। যেটা সিলেক্ট করব সেটাই তো কাটবে, তাই না? এই যে ফুলটা সিলেক্ট করছিলাম, ফুল কেটেছে। এটার কালার এটা করে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যদি এইভাবে সরাতে গিয়ে অনেক বেশি কম বেশি সরে যায় না, এর কারণ হচ্ছে এই অপশনটা অন করা থাকে। এটা অন করা থাকলে দেখেন একটু খাবলা খাবলা, মানে এত বেশি কম বেশি করে যাচ্ছে। এটা যদি স্মুথলি নিতে হয় সেক্ষেত্রে এই অপশনটা অফ করে দিবেন, তাহলে দেখবেন যেখানে চাবেন সেখানে বসাতে পারবেন। আচ্ছা, এটা এখানে বসালাম, আর মনে হচ্ছে এটা একটু ঠিক করা উচিত, মানে এইগুলো কেটে দিলে ভালো হবে। ব্যাস, এটা আইড্রপার টুল দিয়ে ব্ল্যাক করে দিলাম। যদি মনে করেন এইটার কর্নারটা অস্বাভাবিক লাগছে, যে জায়গায় মনে হচ্ছে এখান থেকে বেঁকা হয়েছে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এটা সিলেক্ট করে এই যে পাপেট টুলটা কই, পাপেট টুল ব্যবহার করা হয় না তো, কোথায় যে থাকে, এই যে পাপেট টুল। এই টুলের সাহায্যে আমরা এটা নড়াই চড়াই নিতে পারবো। ঠিক আছে। আবার আচ্ছা, এটা এবার যদি মনে হয় এখানে এটা একটু বেশি মোটা, এটা একটু কম মোটা, সেটা ঠিক করবেন কিভাবে? এগুলো সব আমি ধরলাম, ধরে ইউনিট করে ফেলবেন। ইউনিট করার পরে এই যেখানে কম বেশি মনে হচ্ছে না, আপনি চাইলে পেন টুল দিয়ে এভাবে, হ্যাঁ, পেন টুল দিয়েও এভাবে একটা শেপ তৈরি করে এভাবে কাটতে পারেন। সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এইটুকু কেটে ফেললেন বাড়তি অংশ, এভাবেও ঠিক করতে পারেন। আবার এখানে একটা টুল আছে স্মুথ টুল, এর সাহায্যে এগুলো এভাবে ঠিক করতে পারেন। এই দেখেন, এবার দেখেন এখানে মনে হচ্ছে একটু অস্বাভাবিক, পেন টুল দিয়ে আপনি এই কোণাটা সাইজ করে ফেললেন। এবার এই দুইটাই ধরলেন, শেপ বিল্ডারে গিয়ে এইটুক অল্টার শেপে কেটে ফেললেন। এবার এখানে কোনাকুনি কীরকম একটা অস্বাভাবিক লাগছে, স্মুথ টুলে গেলেন, এভাবে রাউন্ড করে দিলেন। ব্যাস, এরপর বাকিটা তো বুঝলেনই। এরকমভাবে একটা পাখি নিয়ে এসে এখানে বসিয়ে দিলেন। এভাবে আপনাদের ডিজাইন প্র্যাকটিস করতে হবে। যত ডিজাইন প্র্যাকটিস করবেন তত আপনাদের হাত চালু হবে, কাজে আপনাদের সময় কম লাগবে, প্র্যাকটিস হবে তত, আর ডিজাইনের সৌন্দর্য তত আসবে। এখন আপনাদের হোমওয়ার্ক যেটা থাকছে, আপনাদের এরকম 5টা ডিজাইন করতে হবে। কিভাবে করবেন? ইউটিউবে এসে সার্চ দিবেন সিগনেচার লোগো ইন ইলাস্ট্রেটর। সিগনেচার লোগো এই যে এখানে সাজেস্ট করবে ডিজাইন ইলাস্ট্রেটর, এটাতে সার্চ দিলেন, এই যে এটা প্র্যাকটিস করতে পারেন। আর আপনারা ওই পর্যায় পর্যন্ত চলে এসেছেন যে একটা ইউটিউবের একটা ভিডিও দেখে আপনারা নিজেরা ডিজাইন করতে পারবেন, ওই পর্যায়ে আপনারা চলে এসেছেন। তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, প্রশ্ন দরকার আপনি একটা নোট খাতায় লিখে রাখবেন কিংবা ফোনে লিখে রাখবেন,
পরের দিন আমাকে জানাবেন, অথবা মেসেঞ্জারে জানাবেন আমাকে যে আমি এই প্রবলেমে পড়ছি, এটা সলিউশন কি, আমি আপনাকে ওইভাবে হেল্প করব। দেখেন এই যে একটা ডিজাইন করছে সার্কেল লোগো, এই যে এটা কিন্তু সিগনেচার সার্কেল লোগো, এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। এই যে এই ধরনের ডিজাইন তো আপনি দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে করে। এভাবে 5 রকম ডিজাইন আপনারা করবেন এবং মেসেঞ্জার গ্রুপে একবারে 5টা ডিজাইন দিবেন, একটা করে ডিজাইন দিবেন না, দরকার হয় 5টা ডিজাইন পাশাপাশি সাজিয়ে আপনারা সবাই ছবি তুলে পাঠাবেন, মোবাইল দিয়ে ছবি তুলে পাঠাবেন। 5টা ডিজাইন পাশাপাশি সাজিয়ে তারপরে মেসেঞ্জার গ্রুপে দিবেন। একজন দেখা যাচ্ছে 5-7টা করে ইমেজ দিয়ে দিয়েছেন সারি সারি, তাহলে সবার ডিজাইন আমার যাচাই করতে একটু সমস্যা হবে। 5টা ডিজাইন এক আর্টবোর্ডে রাখবেন, রেখে ছবি তুলে পাঠাবেন। আর আচ্ছা, হোমওয়ার্ক করেননি কে কে আছেন এখানে? কম্পিউটার না থাকায়, তাই তো? আচ্ছা, এখন সামনের ক্লাসে আপনাদের কাজ হবে গত ক্লাসের বিষয়টাও করা এবং আজকের বিষয়টাও করা। 5টা 10টা ডিজাইন জমে গেল, মানে পরবর্তীতে আপনার কি হবে, যেদিনই ফাঁকি দেবেন পরের ক্লাসে আপনার কেন জানি মনে হবে সব বুঝা, এ ঝামেলা। আর যারা রেগুলার ক্লাসের কাজ ক্লাসে করবেন তাদের কাছে সব কিছু ইজি মনে হবে। এখন যারা নতুন কম্পিউটার কিনছেন তাদের দেখেন টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, সফটওয়্যার ইনস্টল তো করতে হবে, ফন্ট ইনস্টল তো করতে হবে, তাই না? আমার একটা চ্যানেল আছে ফ্রিল্যান্সিং জোন নামে, এখানে আমি সব সফটওয়্যার বা আমাদের জন্য যা যা লাগে সব দিয়ে রেখেছি এবং কিভাবে সেটা ইনস্টল করবেন সেটাও ছোট করে ভিডিও করে লিখে রাখিস, এই ভিডিও করে স্ক্রিন রেকর্ড ভিডিও আপনাদের দিয়ে রাখিছি। এই যে এখানে দেখেন ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা ইনস্টল করা একটু কঠিন, 2 মিনিটের এই ভিডিওটা দেখলে আপনারা এটা ক্লিয়ার করে করতে পারবেন। এই যে ফন্ট প্যাকেজ, ফন্ট কিভাবে ইনস্টল করবেন ওটা দেখাই দিছি। তারপরে দেখেন গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিয়েছি সফটওয়্যারের, অ্যাডোবি ইলাস্ট্রেটর কিভাবে সেটা ইনস্টল করবেন সেটাও দেখে দিয়েছি। তো এটা সবাই, আমি এই লিঙ্কটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবানে, যাদের সফটওয়্যার লাগবে ইনস্টল করে নিতে পারেন এখান থেকে। আর যারা কারণ ছাড়া ক্লাস মিস দিচ্ছেন, আমি সামনের ক্লাসে তাদের জরিমানা ধরবো, কারণ কোনো কারণ ছাড়াই অনেকে ক্লাস মিস দিচ্ছে।